নমস্কার, আজনিখত বাংলায় আপনাদের সাথে বিশাল। প্রথমে একটা ভালো খবর দিয়ে আমরা আমাদের আজকের আলোচনা পর্ব শুরু করি। ব্রিটেনে অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড অ্যাস্ট্রাজেনেকার যে কোভিড-19 ভ্যাকসিন ক্যান্ডিডেট, সেটা এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়ে গেল। আমরা অনেক দিন ধরেই শুনছিলাম যে খুব তাড়াতাড়ি তারা হয়তো এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পাবে। আলটিমেটলি তারা এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেল। তাহলে এখন ব্রিটেনের হাতে দুটো ভ্যাকসিন অ্যাভেলেবল। একটা হচ্ছে ফাইজার মডার্নার ভ্যাকসিন, কোভিড-19 ভ্যাকসিন, আর এই অক্সফোর্ড ইউনিভার্সিটি আর অ্যাস্ট্রাজেনেকার কোভিড-19 ভ্যাকসিন। তারা ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষকে ফাইজার বায়োএনটেক এর কোভিড-19 ভ্যাকসিনেশন করেছে এবং তারা মাস ভ্যাকসিনেশনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। অবশ্যই প্রায়োরিটি হিসেবে প্রথমে তো হেলথ কেয়ার কর্মীরা, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট এরাই পাবে। তারপর তাদের পলিসি ওয়াইজ এলডারলি পিপল, তাদের ক্রনিক ডিজিজ রয়েছে বিভিন্ন ধরনের, তারা পাবে। তো ইটস এ রুটিন প্রসিডিওর্স। তবে একটা জিনিস যেটা উল্লেখযোগ্য এখানে বলার, যেটা আমাদের মাথায় রাখতে হবে, যেমন ফাইজার এর ভ্যাকসিন ক্যান্ডিডেটটি, এটা আমাদের কোল্ড চেন প্রয়োজন, -70°C টু স্টোর লঙ্গার টাইম। কিন্তু এখানে অ্যাস্ট্রাজেনেকার আর অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন ক্যান্ডিডেট যেটা ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেল ব্রিটেনে প্রথম, সেটা আমাদের কোল্ড জাস্ট রেফ্রিজারেটরে 6 মাস পর্যন্ত স্টোর করা যায়। তাহলে এর ক্ষেত্রে এটা অনেকটা ইজি টু হ্যান্ডেল। তো যাই হোক, ইতিমধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালেও কিন্তু ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা ওয়াইজ অক্সফোর্ডের এই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা প্রায় 60-90%, বেসিক্যালি দুটো ফেজে ওরা ডেটা পাবলিশ করেছিল। প্রথম ফেজে 62, পরে অন এভারেজ 90%। অ্যানাদার ট্রায়াল, সেখানেও কিন্তু তারা 90% এফিকেসি দেখতে পেয়েছে। তাহলে আমরা টোটালি রাইট নাও 3টে ভ্যাকসিন ক্যান্ডিডেট এই ওয়ার্ল্ড ওয়াইজ, বেসিক্যালি ইউএসএ 2টো অ্যান্ড ব্রিটেনেও 2টো ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেল। মডার্না, ফাইজার ইউএসএ, ফাইজার অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড ইউনিভার্সিটির ব্রিটেনে, এবং আরও অন্যান্য কিছু দেশে এরা অ্যাপ্রুভাল পেয়েছে। তো ঘটনা হচ্ছে যে যখন আমরা এখন নিউ স্ট্রেন নিয়ে উতলা, রাইট, একটা রিসেন্ট রিপোর্টে ব্রিটেনে প্রায় বহু মানুষ নতুন স্ট্রেন, এই যে এটাকে নতুন স্ট্রেন বলুন আর ভ্যারিয়েশন বলুন, যাই বলুন না কেন, সেটা নিয়ে যদিও এখন সায়েন্টিস্ট মহলে ডিবেট চলছে, এটা কি সেম করোনা ভাইরাস আর এটাকে আমরা বলবো নতুন স্ট্রেন অফ করোনা ভাইরাস। তো যাই হোক, এটার ইনফেক্টিভিটিটা ট্রান্সমিশন করার ক্ষমতা একটা মানুষ থেকে একটা মানুষে অনেক বেশি। এটা সত্যি, এক্সপেরিমেন্টাল প্রুভড, এবং বহু পপুলেশন, বেসিক্যালি অনেক সংখ্যক মানুষ অলরেডি ব্রিটেনে ইনফেক্টেড হয়েছে এই নতুন স্ট্রেনের দ্বারা। আপনারা এটাও শুনছেন যে ভারতে কিন্তু বর্তমানে বিভিন্ন স্টেটে একটা দুটো করে নাম্বার, জেনোমিক সিকোয়েন্স করার পরে তো এটাকে ইভালুয়েট করা হবে যে এটা নিউ স্ট্রেন কিনা। জেনোমিক সিকোয়েন্স ইভালুয়েট করতে আবার একটু টাইমও লাগে, রাইট। ক্যাপাসিটিরও ব্যাপার আছে। সারা ভারতবর্ষের সকল মানুষের বা 5,000 মানুষকে এখনই যদি বলে জিনোমিক সিকোয়েন্স করতে হবে ইনিশিয়ালি, রাইট নাও ইটস টু ইম্পসিবল ফর ইন্ডিয়া, কারণ আমাদের স্ট্রাকচার নেই। আমাদের খুব লিমিটেড জায়গায় এই জিনোমিক সিকোয়েন্সগুলো করা হয়, খুব লিমিটেড, তার ক্যাপাসিটিও খুব লিমিটেড। তাই ইতিমধ্যে প্রায় বিভিন্ন স্টেটের, ভারতের প্রায় 20, যেটা আপাতত রিপোর্ট সামনে এসছে, হয়তো আরও সংখ্যাটা আগামী দিনে বাড়বে। এরকম নয় যে নাম্বারটা আজকে এখানেই থেমে যাবে, এই সংখ্যাটা কিন্তু বাড়তেই থাকবে, কারণ মোট স্যাম্পল যারা ব্রিটেন থেকে ভারতে এসেছে, বহু মানুষ কর্মসূত্রে হোক, ভ্রমণ কারণ, মেডিকেল ট্রিটমেন্ট অপশানে হোক, যেভাবেই হোক না কেন, বা বিজনেস পারপাসই হোক, বহু মানুষ এসছে, কয়েক হাজার লাস্ট 1 মান্থ ধরে। তবে ঘটনা হচ্ছে যে আমরা শুধু লাস্ট 1 মান্থ হিসাব করলে কিন্তু আমরা ভুল করব, কারণ এই কোভিড-19 নিউ স্ট্রেনটা যেটা ইংল্যান্ডে প্রথম এসেছিল, দেখা দিয়েছিল, ধরা পড়েছিল সেপ্টেম্বর মাসে। তাহলে সেপ্টেম্বর মাস থেকে এটা ছড়াতে শুরু করেছে।
মানুষ টু মানুষ, এবং সেটা দেশ টু দেশ। তাই আজকে ইমিডিয়েটলি যে শুধু এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ট্র্যাকিং, এটা কিন্তু পর্যাপ্ত নয়। তার মানে আমাদের মধ্যে অলরেডি ধরে নিতে হবে যে নতুন স্ট্রেনের সংখ্যা কিছু এসে গেছে। এখন আমরা পরীক্ষা করে যেটা লিপিবদ্ধ করছি 20, কালকে বলবো 40, পরশু 60, এগুলো কিন্তু সব আপাত রিপোর্ট। এগুলোর কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এটা কখনো হতে পারে না, বাড়তে পারে, রাইট? বাড়ার সম্ভাবনাটাই প্রবল। কারণ আমাদের এই যে সেপ্টেম্বর মাস থেকে কি ভারতে কেউ আসেনি? এসেছে। তো তার ফলে ইনফেক্ট মানে এই নতুন স্ট্রেন যে এখন সারা পৃথিবীতে আবার নতুন করে ছড়াতে শুরু করছে বা সেটা তার বংশবিস্তার করছে, এদিক দিয়ে কোনো ডাউট নেই। ইতিমধ্যে কানাডা, সুইডেন, বিভিন্ন জাপান, ফ্রান্স, বিভিন্ন জায়গায় কিন্তু নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া গেছে। তার মানে এটা অলরেডি ছড়াতে শুরু করেছে। ঠিক এমনই কিন্তু একটা সময় আমাদের মনে আছে নিশ্চয়ই যে প্রথম যখন করোনা ভাইরাসের নতুন এই নোবেল করোনা ভাইরাসের স্ট্রেনটা এলো, চায়না থেকে ঠিক এইভাবেই ছড়িয়েছিল, সেটাকেও আটকানো যায়নি। সারা পৃথিবীতে এটা প্যান্ডামিক সৃষ্টি করলো, যেটা আমার চোখে আমার জীবনেই প্রথম। আমার এই 40 বছরের বয়সে আমি এই প্রথম দেখলাম। আবার এই ধরনের এরকম নয় যে এপিডেমিক হয়নি, বিভিন্ন লোকালাইজ জায়গায় বিভিন্ন ধরনের ভাইরাসের উৎপাত হয়েছে এবং এপিডেমিক ঘটেছে, সেগুলোকে লোকালাইজ, যেগুলোকে বলা হয় এপিডেমিক বলা হয়। প্যান্ডামিক যখন সেটা গ্লোবাল, বহু জায়গায় ছড়িয়ে পড়ে, সেটাকে প্যান্ডামিক বলা হয়। তো যাই হোক, এগুলো কি তাহলে আমাদের কাছে বিশাল আতঙ্কের ব্যাপার? আমি বলবো না। কেন বলছি না? দেখুন, কোভিড-19 আমরা হ্যান্ডেল 1 বছর ধরে করছি, রাইট? আমরা প্রত্যেকে সচেতন কোভিড-19 কিভাবে ইনফেক্ট করে। এই নতুন স্ট্রেন বা ভ্যারিয়েন্ট যাই বলুন না কেন, এটা ইনফেক্টিভিটি বাড়াচ্ছে, মানে ট্রান্সমিশন রেটটা বাড়াচ্ছে, মানে আরো খুব সহজে মানুষ থেকে মানুষের ট্রান্সমিশন হয়ে যাবে, খুব সহজ। কিন্তু মড অফ অ্যাকশন সেটা কিন্তু সেম। আমরা প্রিভেন্ট করতে পারি, ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু এটাকে প্রিভেন্টিভ মেজার নিতে পারি। সেটা আমরা প্রতিনিয়ত ওই একই কথা বলে আসি যে কিভাবে আমরা প্রিভেন্টিভ মেজার নেব। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে ব্যাপকতা, যদি সংক্রমণটা বাড়তে থাকে তাহলে আমাদের এফেক্ট কী হবে? এই কথাটা আগের দিন আমি বলেছিলাম যে এই ইনফেকশনটা আমাদের বাড়ছে, এই একইভাবে অনেক মানুষ অ্যাসিমটোমেটিক হবে, সেদিক দিয়ে কোনো ডাউট নেই, কেউ জানতেই পারবে না। যেমন আমাদের রাইট নাও যেভাবে আমরা চলছি, এভরিথিং সেম সিচুয়েশন। অনলি প্রবলেম হবে যখন এই ইনফেক্টিভিটি সংখ্যাটা যদি আমরা প্রিভেন্টিভ মেজার না নিই, এখন যেভাবে চলছি এইভাবে আরও অভ্যস্ত হয়ে পড়ি, তাহলে ওরা জায়গা পেয়ে যাবে যে তাদের ইনফেক্টিভিটি বাড়ানোর জন্য। আর যে কোনো শরীরে যখন কোনো ভাইরাস ঢোকে আমরা কাবু হয়ে পড়ি, যে কোনো, ইভেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেও আমরা অনেক সময় নাস্তানাবুদ হই, রাইট? বিশেষ করে যারা এল্ডারলি পিপল, যাদের বয়স হয়েছে, যাদের অনেক ধরনের ডিজিজ কন্ডিশন প্রি এক্সিস্ট করে, তাদের ক্ষেত্রে হচ্ছে মহা সমস্যা। তাদের ক্ষেত্রে সত্যি মহা সমস্যা। এই লং টার্ম একটা রিস্ক থেকে যায় তাদের ক্ষেত্রে। আমরা দেখেছি যে স্টিল টুডে মর্টালিটি যদিও কোভিড-19 থেকে খুবই কম, 1 to 2% মধ্যে রয়েছে অন এভারেজ রিপোর্টেড। সেক্ষেত্রে কিন্তু বয়স্ক মানুষদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি আমরা দেখেছি। যেটা আউটকামস হয়েছে সেটাকে তো আপনাকে স্বীকার করতেই হবে, এবং সেটা আমাদের কাছে একটা ডেটা, রাইট? আউটকামস, যে এই রিপোর্টটা আজকে যে 1.5 লক্ষের ওপর মানুষ মারা গেছে, সেটাকে কি আপনি অস্বীকার করতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। এটা আমাদের ডেটা। তাহলে মানুষের যে মৃত্যু হচ্ছে এদিক দিয়ে কোনো ডাউট নেই, কিন্তু এই মৃত্যুর জন্য আবার আমরা আতঙ্কিত হয়ে পড়বো, সেটা কিন্তু ভুল। ব্যালেন্স কি করে রাখা যাবে, কি করে আমরা সাস্টেন করব, কি করে আমরা আমাদের কর্মজীবন হোক, আমাদের দৈনন্দিন জীবন হোক, সুস্থভাবে নিয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যদি কোভিড-19 এই নতুন স্ট্রেন আবার নতুন করে ছড়াতে শুরু করে, তাহলে অনেক বেশি সংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়বে। এইটা একটা রিস্ক ফ্যাক্টর। স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আমাদের বহু ইমপ্রুভ হয়েছে, অত সেদিক দিয়ে আমাদের চিন্তা নেই। আমি বারবার বলি
কোনো রকম সিমটম দেখলে অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন। এখন টেলিমেডিসিনের টাইম, সামনাসামনি কনসাল্ট করার কোনো দরকার নেই, বা মডারেট বা সিভিয়ার সিমটম এলে অবশ্যই কোভিড রিলেটেড হসপিটালে যাওয়ার জন্য ব্যবস্থা করুন। যত আর্লি আমরা ট্রিটমেন্ট বা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অপশানে যাব, আমরা তত সুরক্ষিত থাকব। এটা হচ্ছে বেসিক ফর্মুলা। আমাদের সেই ফর্মুলাটা কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে এবং ইমোশনালি আমাদের ইন্টেলিজেন্ট হতে হবে। তো যাই হোক, তাহলে এই যে নতুন কোভিড-19 ভ্যাকসিন আসছে, এই যে এত ভারতেও কিন্তু হয়তো বছরের প্রথমেই হয়তো আপনারা খবর পাবেন, ভারতে যারা অ্যাপ্লাই করেছে, ফাইজার অ্যাপ্লাই করেছে, সেরাম ইনস্টিটিউটের নেতৃত্বে অ্যাস্ট্রাজেনেকারা এর কোভিশিল্ড অ্যাপ্লাই করেছে এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভালের জন্য। তো নতুন বছরে আমরা নিশ্চয়ই কোনো ভালো খবর পাবো, এদিক দিয়ে কোনো ডাউট নেই। বিভিন্ন রাজ্য প্রিপারেশান নিচ্ছে, ডিস্ট্রিবিউশন কী করে তৈরি হবে, ইনিশিয়ালি বিভিন্ন রকম হেলথ প্রফেশনালদের লিস্টিং করছে, তাদের নাম্বারটা ঠিক করছে। তো একটা সাজো রব কিন্তু আছে আমাদের এখন ভারতবর্ষে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের ওপর। তার মানে আমরাও যে খুব তাড়াতাড়ি কোনো এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পাচ্ছি, এদিক দিয়ে কোনো ডাউট নেই। কারণ গ্লোবাল ডেটা আর ভারতের লোকাল ডেটা কালেকটিভলি তো তারা অ্যাপ্লাই করবে, এবং যেখানে যে সমস্ত ভ্যাকসিন ক্যান্ডিডেটগুলো সেম ভ্যাকসিন ক্যান্ডিডেট গ্লোবালি অ্যাপ্রুভাল হচ্ছে, তাদের পাওয়ার চান্সটা প্রবল। তাই আমরা আগামী দিনে অনেক কটা ভ্যাকসিনই দেখতে পাবো, এবং ভারতের নিজস্ব ভ্যাকসিনও আছে, ভারতে তৈরি নিজস্ব ভ্যাকসিনও রয়েছে ভারতের বিভিন্ন কোম্পানির। হয়তো আমরা অনেকগুলো ভ্যাকসিনের অ্যাপ্রুভাল আগামী কয়েক মাসের মধ্যে দেখব। সামনে জানুয়ারিতেই হয়তো ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে আমরা হয়তো একটা দুটো পাবো, তারপর আরও 2-1 মাসের মধ্যে আমরা হয়তো আরও কিছু অ্যাপ্রুভাল দেখতে পাবো এমার্জেন্সি। তো তার ডিস্ট্রিবিউশন শুরু হবে। এবার মিলিয়ন মানুষকে ডোজ দেওয়া হবে। ভারতের এত পপুলেশনের ক্ষেত্রে সেখানেও কিন্তু আমাদের পেশেন্স রাখতে হবে, যে আমরা কবে পাবো সেটাও কিন্তু একটু সময় সাপেক্ষ হতে পারে। কেউ আগে পাবে, কেউ পরে পাবে। তাই আমাদের কিন্তু প্যান্ডামিক ওভার নয়, প্রিভেন্টিভ মেজার নেওয়াটা ওভার না, আমাদের সেই মেজারমেন্টটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। এবং সেইটাই আপনি ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়ে উঠুন, এটাই আমি চাই। আপনারা শুনছেন, আপনারা আসছেন, আমি এই কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলি যাতে করে আপনাদের মধ্যে এই সচেতনতা গড়ে ওঠে যে ইউ হ্যাভ টু টেক কেয়ার ইউর সেলফ। আপনাকেই বুঝতে হবে যে আমার কী করণীয়, কখন কী করণীয়, এবং তার জন্য রেডি থাকা এবং প্রিভেন্টিভ মেজার নিয়ে চলা। যে কথাটা বারবার আমি বলি, আজও বলছি, আমি বাজারে 1 দিন যাব সপ্তাহে, 7 দিন যাব না। রিস্ক ফ্যাক্টরটা কমালাম। কিছুদিন আগে এই প্ল্যাটফর্মে একজন লাইভে কমেন্ট করেছিলেন, আমি নামটা জাস্ট ভুলে গেছি, কিছু মনে করবেন না। উনি খুব সুন্দর কথা লিখেছেন। বলছে তার বাড়িতে কলের মিস্ত্রি আসছে বা অন্যান্য কোনো কাজের লোক আসছে, তাদের মুখে কোনো মাস্ক নেই এবং বললে তারা হেই করে উড়িয়ে দিচ্ছে। ইজ রিয়েলি ভয়ের ব্যাপার। একদম সত্যি কথা, একদম সত্যি। আমি বলছি না ভয়ের ব্যাপারটা কেন, রিস্কের জন্য ভয়। করোনা ইনফেক্টেড হলেই কি মানুষ মারা যাচ্ছে? না, 99% মানুষ মারা যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে ইনফেকশনটা যতদূর সম্ভব এড়িয়ে থাকা, সেটাই আমাদের চেষ্টা, রাইট? আমরা তো করছি, অনেকে তো ইনফেক্টেড এখন হয়নি, রাইট? তাহলে আমরা চেষ্টা করছি বলি এটা সম্ভব। আমরা যদি ওই ক্রাউডে গিয়ে মিশি, আমরা ক্রাউডে গিয়ে রেগলেসভাবে চলি, ইনফেক্টেড হওয়ার চান্সটা বাড়বে। তাহলে সেইখানেই হচ্ছে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স। তো যাই হোক, এটুকুনি আমি বলতে পারি যে এইভাবে আমরা সচেতনভাবে আমরা আমাদের চলার পথ ঠিক করব এবং আমরা সামনের দিনে এগোবো। আমরা যে পরিস্থিতিটা যে ফেস করছি বর্তমানে, অর্থনৈতিক দিক দিয়ে হোক, সামাজিক দিক দিয়ে হোক, পড়াশোনার দিক দিয়ে হোক, মানে বিভিন্ন ফেজের, মানে স্টুডেন্টদের ক্ষেত্রে একরকম অচলাবস্থা, যারা বেসরকারি কর্মী তাদের ক্ষেত্রে একরকম অচলাবস্থা, শুধু সরকারি কর্মীরা একটু বেটার জায়গায় রয়েছে, দে আর গেটিং স্যালারি এভরি মান্থ, রাইট? কিন্তু আর বাদ বাকি যাদেরকে দিন আনা দিন খা করতে হয়, তাদের ক্ষেত্রে একটা রিয়েলি চ্যালেঞ্জ। দিস ফেজ আমাদের মানুষের ওপর, সাধারণ মানুষের ওপর যদি ভাবি, একটা বিশাল ইম্প্যাক্ট ফেলেছে। তাই যত তাড়াতাড়ি
এই প্যান্ডামিকটাকে ওভার করা যায়, যত তাড়াতাড়ি এর ট্রান্সমিশনটাকে স্টপ করা যায়, আমাদের ক্ষেত্রে তত মঙ্গল কালেকটিভলিভাবে। তাই আপনারা সকলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে অংশগ্রহণ করুন। নিউক্লিয়ার হেলথের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সাধারণ মানুষকে সচেতন করে তুলবে, সাধারণ মানুষকে প্যান্ডামিকের ব্যাপকতা সম্বন্ধে বলে কি করণীয় সেটাই বলবে, যাতে করে আমরা প্রত্যেকে একটা নিজস্ব সাবধানতা বজায় রাখি এবং ইনফেক্টেড হলে যেন কোয়ারেন্টাইন থাকি, আমরা ছড়াবো না, আমরা আমাদের টেস্টিং করব, আমরা কোয়ারেন্টাইনে থাকবো, আমরা ডাক্তার কনসাল্টিং করব, আমরা হসপিটালে যাব, আমরা ভয় পাবো না, আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাই প্লিজ আপনারা শেয়ার করতে পারেন। শেয়ারটা এই কারণে করছি, আমরা বিন্দু বিন্দু সিন্ধু হব। আপনারা প্রত্যেকে এটুকু নিশ্চয়ই বুঝেছেন যে আমাদের প্রত্যেকের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, অ্যাক্টিং উইথ সোশ্যাল রেসপন্সিবিলিটি। সেটা আমরা যদি কোনো সঠিক তথ্য শেয়ার করি সেটার মধ্য দিয়ে হয়, আপনারা যদি 2 জন 4 জন 5 জন বন্ধুকে সঠিক গাইডেন্স দেন তার মধ্যে দিয়ে হয়। এরকম নয় যে আপনাকে শেয়ার করার কথা বলছি, আপনি যদি কোনো বন্ধুকে বা যারা রেগলেস জীবনযাপন করছে, যাদেরকে দেখছেন যারা রেগলেস, তাদেরকে যদি বোঝান বাই টেলিফোনিক বাই ভার্চুয়াল মিটিং, সামনে থেকে নয়, তাহলে কিন্তু সেটাও কিন্তু আপনি একটা বড় কাজ করছেন। কারণ কালেকটিভলি আমাদের সবাইকে একটা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছাতে পারবো। আর সবচেয়ে বড় কথা যে বৃহত্তর মানুষের কাছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পৌঁছানোটা ইজ রিয়েলি চ্যালেঞ্জিং। আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 5,000, 10,000, 15,000 মানুষের কাছে পৌঁছায়, 0.001% অফ টোটাল পপুলেশন। বাট আমরা সকলে যদি একটু একটু করে কন্ট্রিবিউট করি তাহলে হয়তো 15,000 থেকে 20,000, 20,000 থেকে 1 লক্ষ, 1 লক্ষ থেকে 5 লক্ষ মানুষের কাছে পৌঁছাবো। তাই আমরা যত মানুষের কাছে পৌঁছাবো তত আমরা একটা এই প্যান্ডামিকের টাইমে প্রত্যেকে সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে এই ট্রান্সমিশন, এই যে সংক্রমণের এগেনস্টে প্রতিরোধ গড়ে তোলা যে প্রচেষ্টা পার্সোনাল লেভেলে, সেটা আমরা ত্বরান্বিত করতে পারি। তাই আপনারা সকলে ভালো থাকবেন। তন্দ্রা সাহা, থ্যাংক ইউ জয়নিং। স্যার আপনার কথা শুনে কিছু মনে একটু সাহস পায়। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আমার কাছে বিশাল পাওয়া। আমি এটুকুনি বলতে পারি যে তথ্যভিত্তিক সায়েন্টিফিক অ্যাওয়ারনেস ইজ নেসেসিটি, মানে নেসেসারি। আমাদের স্বীকার করতে হবে যেটা ঘটছে, আবার দেখাতে হবে যে কি করলে এটাকে আমরা কমাতে পারি। এই দুটো সমন্বয় কিন্তু রাখতে হবে। এরকম নয় যে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে ঘর দরজা জানলা বন্ধ করে থাকব। আমি সোমবার মঙ্গলবার 2 দিন ল্যাবে গিয়ে কাজ করে এসেছি। কাজ আমাদের করতেই হবে। কর্মক্ষেত্রে প্রিভেন্টিভ মেজার নিয়ে করেছি। আমাদের ল্যাবে এখন শিফট করে যাতায়াত করা হয়। কেন করা হয় এগুলো? না, এগুলোই পলিসি, যাতে আমরা সংক্রমণটাকে আটকাতে পারি। তাহলে কর্মক্ষেত্রে এগুলোকে ইমপ্লয়েড করা আছে, এই ধরনের রেগুলেশনগুলোকে ইমপ্লয়েড করা আছে। তো আমাদের মাস্ক পরে সবসময়, ইভেন আমরা ঘরে জল খেতে পারি না, বাইরে যখন অন্যজন কেউ থাকবে মাস্ক খুলতে পারবো না, আমরা বাইরে গিয়ে জল খেয়ে আসবো যখন যেখানে কেউ থাকবে না। সো এইগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের নিজস্ব সাবধানতা। এই কথাটাই আমি বারবার বলি। তো আমরা সব কিছু মেজার করে সামনের দিকে এগোবো, প্যান্ডামিককে জয় করব। সুস্মিতা দত্ত, থ্যাংক ইউ। ডক্টর বাবু, আমি কিন্তু পরিষ্কার বলছি, এখনও আমি কিন্তু ফিজিশিয়ান ডাক্তার না, আমি পিএইচডি হোল্ডার। তাই কখনো যেন ভুল করবেন না যে আমি ফিজিশিয়ান ডাক্তার। আমি কোনো দিন আনডিউ কোনো কিছু ফেসিলিটিস নিতেও চাই না, আর আমি নিজেকে সেইভাবে প্রচারও করতে চাই না। আমি অ্যাজ এন গবেষক, আমি সায়েন্টিস্ট, আমি বায়োকেমিস্ট, নিউরোসায়েন্সের উপর কাজ করি, এবং আমি এই লাস্ট 3 বছর ধরে বেসিক্যালি এই একটা ওয়েবসাইট, হেলথ রিলেটেড ওয়েবসাইট, তার মধ্যে একটা পার্ট। সো সেই কারণে আপনাদের সাথে মিশতে মিশতে কথা বলতে বলতে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আজকে অভ্যস্ত হয়ে গেছে। প্রায় আমরা আসি, কথা বলি, আলোচনা করি। সো আপনারা আসেন, এটা কিন্তু আমার কাছে একটা নতুন মোটিভেশন। নারায়ণ ঘট, নয়নতারা ঘট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। গৌরী রয়, থ্যাংক ইউ। রীতা পাল, থ্যাংক ইউ। রঞ্জিত দাস, থ্যাংক ইউ। সুস্মিতা দত্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে আমরা আসি। আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমি এখন থেকে শেয়ার করার কথা এই কারণে বলছি, ভাববেন না অন্য কিছু। আমার কোনো ভিডিওতে কোনো অ্যাড,
কানেক্ট করা নেই যে আমি একটা পয়সা পাবো। আমার কোনো ভিডিওতে আপনারা কখনো গুগল অ্যাড পাবেন না, কারণ আমি যেটা করছি সম্পূর্ণ নিঃস্বার্থে করছি। লাস্ট 3 বছর ধরে এই যে প্ল্যাটফর্ম আমি গড়ে তুলেছি, আমার ওয়েবসাইট বলুন বেটা বলুন, সম্পূর্ণ আমার নিজস্ব ফান্ডে আমি এটা করছি। অ্যাওয়ারনেস ক্যাম্পেন সম্পূর্ণ নিজস্ব ফান্ডে করছি। তাই আই অ্যাম অ্যাক্টিং ডিফারেন্টলি ফর দ্য সোসাইটি। তাই প্লিজ শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।